রাকিবের সাথে বিয়ে হলো 1 বছর 2 মাস। পারিবারিকভাবেই বিয়েটা হয়েছিল। আমার আলাদা কোনো পছন্দ ছিল না বলে বাসার অমতে যায়নি। বাসার মতেই রাকিব আমার থেকে 12 বছরের বড় হওয়া সত্ত্বেও আমি ওকে বিয়ে করেছিলাম। বাসায় সবাই বলতো বর বউয়ের বয়সের ব্যবধান যত বেশি হয় ভালোবাসা নাকি তত বেশি হয়। যদিও বা আমি এ কথার ওপর ভরসা করে বিয়েটা করিনি। বিয়ে সংসার করা দরকার তাই করেছি। ভালোবাসা পাওয়া না পাওয়ার কথা ভাবিনি। সমাজের চোখে বিবাহিত এটা বলার ছিল তাই করেছি। রাকিব যে আমার পরিবারের আশা ভরসা ডুবিয়েছে তা না। রাকিব ছেলে হিসাবে 100-র মাঝে 80 পায়। বর হিসাবে আমার জায়গায় অন্য মেয়ে হলে 100-তে 100ই দিত। কিন্তু আমার চোখে নিতান্তই একজন বুড়া লোক। আমি বেরসিক নই, তবে রোমান্স ব্যাপারটা কেন যেন আমার সাথে ঠিক যায় না। সবসময় চাকরি করার দিকেই ঝোঁক ছিল বেশি। নিজের পায়ে দাঁড়ানো, স্বাধীনভাবে চলার ইচ্ছে ছিল খুব। তাই বলে আমি উড়নচণ্ডীও কখনো ছিলাম না। কারোর ওপর নির্ভর করার ইচ্ছে ছিল না কখনো। বিয়ের আগ থেকেই আমি একটা জব করতাম, যা এখনো করছি। কয়েক মাস হলো রাকিবের কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। রাকিব বলতে গেলে এখন বেকার। আমি যতই চাকরি করি না কেন, স্বামীর চাকরি না থাকাটা কষ্টের ব্যাপার। সারাদিন অফিসে থেকে বিকালে এসে যখন দেখি রাকিব বারান্দায় সিগারেটের ধোঁয়ায় আঁধার করে ফেলেছে, তখন আমার ওর জন্য কষ্ট হয়। সে আমার পছন্দের বর না, তবুও অপছন্দের খাতায় তাকে ফেলা যাবে না। বছরখানেক কারোর সাথে এক ছাদের নিচে থাকলে মায়া জন্মাবেই। ইট পাথরের করা ঘরের প্রতি মায়া জন্মায়, তারপর তো রক্ত মাংসের মানুষ, তাও আবার বর। বিয়ের পর থেকে রাকিবকে আমি অনেকবার বুড়ো বলে অপমান করেছি। তার প্রত্যুত্তরে ও কখনোই আমাকে কিছু বলেনি। ও বলতে পারতো যে বুড়ো দেখাই তো বিয়ে করেছো, কিন্তু তাও বলেনি। ঝগড়া করতে জানতে হয়। রাকিব সেদিক দিয়ে একেবারেই অনভিজ্ঞ। আজ অফিস থেকে ফিরে দেখি রান্নাঘরে টুকটাক শব্দ। রাকিব, কি করছো ওখানে? কফি বানাচ্ছি। আমি ব্যাগ রেখেই রান্নাঘরে গেলাম। পুরুষ মানুষের রান্নাঘরে আসা আমার কাছে খুব বিরক্ত লাগে। যেসব মেয়েরা বরের রান্না করা খাবার খেয়ে লতুপতু করে, আমার কাছে তা ন্যাকা ছাড়া আর কিছুই মনে হয় না। আচ্ছা, তোমার কি কাজ নেই? কফি খাওয়ার ইচ্ছে হলে দোকানে খাও, আমি রোজ এসে করে দিই। আজ এত ইচ্ছে জাগার কারণটা কি বলবে? রাকিব আমার কথার ওপর একটা কথা না বলে কাপ দুটো পাশে রেখে চলে গেল। মেজাজ ঠান্ডা হওয়ার পর যখন দেখি ও আমার জন্য কাপ নামিয়েছে, তখন খুব মন খারাপ হলো ওর জন্য। আমি কাপে কফি নিয়ে এসে দেখি ও কপালে হাত দিয়ে শুয়ে আছে। রাকিব, হ্যাঁ, নাও কফি এনেছি। আসলে আজ আমার মেজাজটা অনেক খারাপ। একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেছে বাসাতে। তোমার কফি খাবার সময় যে পার হয়ে গেছে আমি তা খেয়ালই করিনি, সরি। রাকিব উঠে চিন্তিত হয়ে বলছে, কি হয়েছে হঠাৎ ডাক্তারের কাছে? আমাকে তো জানালে না। আর বলো না, আমি কি জানতাম নাকি? অফিসে কাজ করার সময় অজ্ঞান হয়ে যায়। রাবেয়া আপা আর হামিদ ভাই নিয়ে গেছে ডাক্তারের কাছে। প্রেশার ফল করেছে নাকি? ডাক্তার কি বলল? কফি নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। রাকিব কফি নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আসলে রাকিব, আমি প্রেগনেন্ট। কি? তুমি এই খবরটা এত মলিন মুখে দিচ্ছ? আজব, এখানে ছাগলের বাচ্চার মতন লাফালাফি করে খবর দেওয়ার মতন কিছু আমি পাইনি। তোমার মাথা ঠিক আছে? আরে আমি বাবা হব আর তুমি মা। এর চেয়ে সুখের খবর একজন দম্পতির কাছে আর কি হতে পারে? শোনো রাকিব, বিয়ে আমাদের সবে 1 বছর হলো। এর মাঝে বাচ্চা কাচ্চা নেওয়া খুব ঝামেলার। 3-4 বছর পর ভেবে দেখব। এটা সৃষ্টিকর্তার দান, তুমি আমি ভেবে দেখার কিছু না। দেখো, যেহেতু সন্তান আজ না হয় কাল আসবেই, সেহেতু আজ নিলে ক্ষতির কিছু নেই। আচ্ছা, একজন সন্তানকে কেন্দ্র করেও স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক গভীর হয় তা জানো? এত জ্ঞান দিও না তো, ভাল লাগে না এত জ্ঞান শুনতে।
এটা বাস্তব, এটা মুভি নয় যে আমি মা হতে চলেছি বলে তোমার কোলে ঝাঁপিয়ে পড়ব আর তুমি খুশি হয়ে চিৎকার দিয়ে আমায় কোলে তুলে নেবে। এটা বাস্তব। আমাদের একটা সিদ্ধান্তে আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে যেতে পারে। রাকিব চুপ হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আর আমাকে অফিস করতে হয়, অফিস করে বাচ্চা পেলা পসিবল নয়। অফিস ছেড়ে দাও। আমি খুব ক্ষেপে গেলাম। আমার কাছে অফিসটা আমার খুব পছন্দের জায়গা। অফিস ছেড়ে দাও? মামার বাড়ির আবদার যেন। আমি অফিস ছাড়ি আর নিজের তো ইনকাম বলে এক পাইও নাই, খাবো কি তখন? যা ইচ্ছা বললেই হয়। রাকিব ধীর গলায় বলছে, আমার স্ত্রী, আমার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আমার। আমি ঠিকই কাজ পেয়ে যাব। ও, এতদিন বউ পালার কথা মাথায় আসেনি, এখন বাচ্চার কথা শুনেই বউয়ের প্রতি দরদ উতলে উঠছে। রাকিব, আমি আমার বিয়ের আগেই তোমাকে জানিয়ে রেখেছিলাম যে আমি জব করব আর আমি তোমার ওপর নির্ভরশীল হতে পারবো না। সো এই নিয়ে নতুন করে কিছু বলার নাই। আচ্ছা, তুমি জব করো, দরকার হলে আমার মাকে আনবো, আমি আর আমার মা মিলে বাচ্চা দেখব। আমার রাগ আরো বেড়ে গেল। চুপ করবে? আমার কি কাজ শুধু বাচ্চা জন্ম দেওয়া? এটা আমাদের প্রথম সন্তান, আমাদের নতুন জীবনের পথে শুরু আমাদের সন্তান। আমাদের খুব দরকার, সত্যিই খুব দরকার। তোমার দরকার হতে পারে, তবে আমার না। তুমি তো বয়সের 3/2 শেষ করেছো, তাই এখন তোমার বাচ্চা পালার শখ হতেই পারে। কদিন পর হয়তো বলবে নাতি পালার শখ হচ্ছে। কিন্তু আমার বয়স হয়নি বাচ্চা পালার। বিবাহিত জীবন কাটাতে পারলাম না, এর মাঝে বাচ্চা কাচ্চা? উফ, ভাবতেই পারছি না। প্লিজ। আমি কফির কাপটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দিলাম। চিৎকার দিয়ে বললাম, আমি না বলেছি কানে যায় না? অসহ্য, আমার জীবনটাকে একেবারে শেষ করে দিল। বলেই আমি ওর রুম থেকে বের হয়ে গেলাম। ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি, মনে মনে ভাবছি রাকিবের সাথে এতটা খারাপ ব্যবহার না করলেও পারতাম। ছোটবেলা থেকেই রাগটাকে কন্ট্রোল করতে পারি না আমি, তবে আজ রাগের পিছনে যুক্তি ছিল। হঠাৎ করে পিছন থেকে আমার নাম ধরে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি রাকিব। বলো। বাসায় চলো, তুমি দুপুরে এখনো খাওনি, চলো। আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। আচ্ছা, আমার খাবার দিতে হলেও চলো, তুমি তো রান্নাঘরে যাওয়া পছন্দ করো না। আমার কথার পেঁচেই আমায় ফেলে দিল। না গিয়েও উপায় নেই। বাসায় গিয়ে খেতে বসলাম। রাকিব খাবার নিয়ে নাড়াচাড়া করছে আর কি যেন ভাবছে। খাচ্ছ না কেন? রাকিব শুনছে না। আমি একটু চেঁচিয়েই বললাম, কি হলো? হ্যাঁ। কি হ্যাঁ? খাচ্ছি। সন্ধ্যা হলেই রাকিব বের হয় বাইরে, কিন্তু আজ বের হচ্ছে না। আমার সাথে তেমন কথাও বলছে না। কাল শুক্রবার, তাই আজ আরেকটু রাত করেই ঘুমাচ্ছি। কাল পরশু অফিস নেই। রাকিব সেই বিকেলের পর থেকে কথাই বলছে না কোনো। ও চুপচাপ স্বভাবের, তবে ও গোমরা না। তবে আজ বিকেল থেকেই ও কেমন যেন চুপচাপ হয়ে গেছে। আমি ওটাই মনোযোগ না দিয়ে খবরের কাগজ পড়ছি। পড়তে পড়তে চোখ লেগে এলো। বৃষ্টির শব্দে ঘুম ভেঙে যায়। বিছানায় দেখি রাকিব নেই। ঘড়িতে তাকিয়ে দেখি 2:45। আমার মনের ভিতর কেমন যেন করলো। মানুষটাকে আমি চোখে হারাই না, তবে চোখের আড়াল হলে ভয়ও হয় না তা নয়। বিকেলে অত কিছু বলেছি, তাই অভিমান করে চলে গেল না তো? অনেক কিছু মনে ভেসে আসলো, তাই বিছানা থেকে তড়িঘড়ি করে উঠে দেখি বারান্দার দরজা খোলা। বারান্দার পাশে দেখি রাকিব মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বললাম, কি ব্যাপার, বারান্দায় দাঁড়িয়ে আছো এত রাতে? বাইরে বৃষ্টি দেখছো না? রাকিব মোবাইলটা এ হাত থেকে ও হাতে নিল। আমি ওর ভাবভঙ্গি ভালো না দেখে ওর মোবাইলটা হাতে নিয়ে দেখি বাচ্চাদের হাসির ভিডিও দেখছে। আমি অনেকক্ষণ চুপ থেকে রুমে চলে আসলাম। রাকিবও কিছুক্ষণ পর রুমে আসলো। আচ্ছা, তোমার সমস্যা কি বলবে? রাকিব কোনো কথা বলছে না। মেজাজ তখন আরো খারাপ হলো। আমি বললাম, আচ্ছা, আমার কথা কানে যায় না? বাচ্চার ভূতে পাইছে নাকি তোমায়? শোনো, কাল আমি মায়ের কাছে যাব। কেন? কেন মানে কি? যাব তো যাব, সারা জীবন তোমার বুয়াগিরি করব নাকি? আচ্ছা, এত রাতে কি শুরু করলা? ও, আমিই শুরু করি?
রাকিব শুয়ে চোখ বুজে আছে। ঝগড়ার সময় প্রতিপক্ষের নিষ্ক্রিয় থাকাটা গায়ে জ্বালা ধরিয়ে দেয়। ওর নিষ্ক্রিয় থাকা আজ নতুন নয়, এর আগে অনেক এমন হয়েছে। আমি বকবক করে গলা ফাটিয়েছি আর ও ঘুম। জেদ আমার যত বেশি ওর তত কম। তাই আর ব্যর্থ চেষ্টা না করে আমিও শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রাকিব বলল, মাকে এই খবরটা দিও, আশা করি সে তোমাকে বোঝাবেন। সে মা, সে জানেন মা হওয়ার খুশি কি। খবরদার মাকে এই ব্যাপারে কিছু বলবে না। আসলে আমার তোমাকেই বলা উচিত হয়নি। রাকিব হেসে দিল। হাসলে যে? হাসবো না? আমার সন্তান পৃথিবীতে আসবে আর তা আমাকে জানানো হবে না? হাস্যকর। আমি মনে হয় এ দুনিয়ায় এই প্রথম বাবা যার সন্তান সম্পর্কে শোনার বা বলার অধিকার নাই। আমি আর ওর ওপর কোনো কথা বলতে পারলাম না। মাঝে মাঝে প্রচণ্ড রাগ রাকিব এক কথাতে ভ্যানিশ করে দিতে পারে, আগুনে পানি দেওয়ার মতন। এই 1 বছরের ঝগড়া হলেও কখনো 30 মিনিট কথা না বলে থাকতে পারিনি। ও ঠিক কথা বলিয়ে নেয়। ঘুম আসছে না। কিসের চিন্তা আমায় ঘুমোতে দিচ্ছে না। আমি সন্তান চাই, তবে তার সঠিক সময়। আমার বাচ্চা কোনো খারাপ পরিবেশ পাক তা আমি চাই না। রাকিবের জব নেই, ও চাইলেও আমার বাচ্চাকে সুস্থ পরিবেশ দিতে পারবে না। আমার জবটাও আমি ছাড়তে পারবো না, ওটা আমার অনেক কষ্টে পাওয়া। সংসার গুছিয়ে নেওয়ার আগেই যদি মা হই, তাহলে এত কিছু সামাল দিতে আমি পারবো না। আমার ফ্রেন্ডরাও কেউ বাচ্চা নেয়নি এখনো। যার ভবিষ্যৎ আমি নিশ্চিত করতে পারবো না, তাকে অযথা পৃথিবীতে এনে কি লাভ? না, শেষ সিদ্ধান্ত, আমি এই সন্তান নেব না। সকালে উঠতে উঠতে 10টা বেজে গেল। উঠে দেখি রাকিব বেডে নেই। না বলে কই গেল? ও জানে আমি আজ মায়ের কাছে যাব, তাও না বলে চলে গেছে। দরজার সামনে থেকে লক করে গেছে। কি অদ্ভুত মানুষ আমার কপালে জুটেছে। কিছুক্ষণ বাদে আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার রুমের সারা দেওয়াল বাচ্চাদের ছবিতে ভরে ফেলেছে। বিছানার পাশে দোলনা, ফ্লোরে রকমারি বাচ্চাদের খেলনা, আর আমার ড্রেসিং টেবিলের থেকে আমার সাজ প্রসাধনী সব নামিয়ে সেখানে পুতুল রাখছে। এসবের মানে কি? রুমটা সুন্দর লাগছে না? আচ্ছা, তুমি কি আমার পাকাপাকি যাওয়ার ব্যবস্থা করছো? মানে? মায়ের বাসায় তো আজ একদিনের জন্য যাব বলেছিলাম। তুমি কি চাও আমি আর না ফিরি? রাকিব আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তুমি না ফিরলে কেমনে হবে? এ বাসায় কি আমার থাকার মতন রেখেছো? মনে হচ্ছে সিনেমার কোনো শুটিং হবে। দম বন্ধ হয়ে আসছে। রাকিব মুখটা মলিন করে বলছে, ভেবেছিলাম এসব দেখে তোমার মা হওয়ার স্বাদ জাগবে, তাই ঘুম থেকে উঠেই আমি এগুলো আনতে গিয়েছিলাম। অদ্ভুত কথা বলছো। বিয়ে যখন করেছি আমি জানি মাও একদিন হতে হবে, কিন্তু বিয়ের পরপরই যে আমার মা হতে হবে এটা আমায় আগে বললে পারতে, আমি বিয়ে করতাম না। রাকিব এখনো কথা বলছে না। আচ্ছা, যেখানে সিগারেটের প্যাকেটও আমি কিনে দিই, সেখানে এসব কেনার টাকা কই পেলে? গিটার বিক্রি করে দিয়েছি। ওটা তোমার কলেজ লাইফের গিটার ছিল রাকিব। এখন কি ঘরের সব কিছু বিক্রি করে দেবে? সংসার কি পুতুল খেলা পেয়েছো? কলেজ লাইফের জিনিস আমার সন্তানের চেয়ে বেশি নয়। সন্তান সন্তান করে মাথা খেয়ে ফেলছে। বাচ্চা পালার যোগ্যতা নাই, আসছে সন্তান দেখাতে। রেগে গিয়ে রুমের দেওয়াল থেকে সব ছবি খুললাম আর সব কিছু বারান্দায় রেখে আসলাম। রাকিব কালকের মাঝেই যেন আমি এগুলো এখানে না দেখি। মনটাই খারাপ করে দিল। দিনটাই শুরু হলো ঝগড়া দিয়ে। জানি না সারাদিন কি হয়। ভাবলাম আজ আর মায়ের কাছে যাব না। রান্না বান্না করার পর নিজে না খেয়ে রাকিবের জন্য খাবার টেবিলে রেখে আমি শুয়ে পড়লাম। শরীর ভালো লাগছে না, আর খেতেও ইচ্ছা করছে না। কিছুক্ষণ পর শুয়ে থাকতেও ভালো লাগছে না। বারান্দায় আগে আসলেই পোড়া সিগারেটে দেখতাম ফ্লোর ভরে গেছে। আজ একটাও দেখছি না। কি ব্যাপার? ও কি সিগারেট খায়নি, নাকি শেষ হয়ে গেছে? ওর কাছে কি টাকা নেই? আচ্ছা, ও কি আমার কথায় কষ্ট পেয়ে সিগারেট খাচ্ছে না? রুমে গিয়ে রাকিবকে জিজ্ঞেস করলাম, এই তোমার সিগারেট কি শেষ হয়ে গেছে? আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। আমি হেসে দিলাম। কলেজ থেকে যে সিগারেট খায় সে নাকি সিগারেট ছেড়ে দিয়েছে। আমার ব্যাগ থেকে টাকা নিয়ে কিনে এনেও।
রাকিব উঠেই ওর প্যান্টের পকেট থেকে নতুন সিগারেটের প্যাকেট এনে আমার হাতে দিয়ে বলল, দেখো, গতকালই কিনে এনেছিলাম, সব রয়ে গেছে। হঠাৎ এত উন্নতি? রাকিব একটু থেমে বলছে, তুমি জানো না বাচ্চাদের বাবার সিগারেট খেতে নেই? আমার চোখে পানি চলে এলো। জানি না কেন এলো। চোখগুলি মাঝে মাঝে এমনই বেখেয়ালি হয়ে যায়, অকারণে পানিতে ভরে যায়, যার কারণ হয়তো যার চোখ তারও অজেনাই থেকে যায়। আমার সন্তান আসার পাগলামিটা রাকিবকে চেপে বসেছে। এই পাগলামিকে সায় দেওয়া আমার বোকামি হবে। তাই চোখের পানি কৌশলে আড়াল করে রাকিবকে জিজ্ঞেস করলাম, খেয়েছো তুমি? না। কেন? খাবার দিয়ে গেলাম তো। তুমি চলো, এ সময় না খেয়ে থাকা উচিত নয়। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে হয় রাকিব কিসের তৈরি। ওর কি রাগ অভিমান বলে কিছু নেই, নাকি স্বামীদের রাগতে নেই? আচ্ছা, সব স্বামীরাই কি এমন হয়, নাকি রাকিব সবার থেকে আলাদা? দূর, কি যে ভাবছি। আলাদা কিছু পাওয়ার প্রত্যাশা আমার কড়া খাটে না। কিছু পাওয়ার ইচ্ছে হলে কিছু দিতে হয়, যা আমি কখনোই রাকিবকে দিতে পারিনি। অতিরিক্ত কিছু আমি দেখাতে পারি না, নিজেকে প্রকাশও করতে পারি না। হয়তো চিরটাকাল রাকিবের কাছে বাজে বউ হিসাবেই রয়ে যাব। নিজেকে ভালো হিসাবে তুলে ধরাও ইচ্ছাও জাগে না আমার। সব বউ ভালো হতে পারে না জানি, বাজে হলেও রাকিব ঠিক রাকিবের মতনই রয়ে যাবে। রাত তখন 10টা। আমি সারাক্ষণ ভাবছি আমার কি করা উচিত তাই নিয়ে। আমার এটা যতদিন বহন করব, রাকিবের বাবা হওয়ার লোভ ততই বেড়ে যাবে। যেহেতু আমি এ বাচ্চা রাখবো না, তাই বেশি দেরি করা উচিত হবে না। কাউকে জন্ম দিলেই হয় না, তাকে পালন করার যোগ্যতাও থাকতে হয়। আচ্ছা, আমি কি চাকরি ছেড়ে দিতে পারি না? না না, এ আমার অনেক পরিশ্রমের পাওয়া, তাকে আমি ছেড়ে দেব কি করে? আর রাকিবেরও তো জব নেই। অনেক টানাপোড়ার পর সিদ্ধান্ত নিলাম আমি এই সন্তান নেব না। এটাই শেষ সিদ্ধান্ত আমার। কিছুক্ষণ পর রাকিব ওয়াশরুম থেকে ভিজে বের হলো। আমি ওর দিকে তাকিয়ে বলি, কি ব্যাপার, এত রাতে ভিজেছো কেন? ওয়াশরুম অনেক পিচ্ছিল হয়ে গিয়েছিল, তা পরিষ্কার করলাম। যদি তুমি পড়ে যাও। আমি ভাবি, এখন ওর ওপর রাগ হব না হব না। না, ওরে রাগ করে কিছুই শোনানো যাবে না। তাই একটু আস্তে করেই বললাম, যা আমি চাই না সেটা যেভাবেই যাক, ক্ষতি কি? সাথে আমিও চলে গেলেই বাঁচি। রাকিব আমায় ধমক দিয়ে বলল, শিমু, কথা বলার সুযোগ পাও তাই বলে এমন কিছু বলো না যাতে তোমাকে ভালোবাসতেও আমার লজ্জা হয়। আমার মনে মনে হাসি আসলো। ভাবি, পারিবারিকভাবে বিয়েতে আবার ভালোবাসা, সবই দিনের পর দিন একসাথে থাকার অভিনয়। রাকিব, যাও, ফ্রেশ হয়ে নাও, ঠান্ডা লাগবে। সারা রাত ভেবে আমার সিদ্ধান্তে অনড় রইল। সকালে আমি ডাক্তারের কাছে যাব। সব চিন্তার অবসান হবে সকালে। সকালে ঘুম ভাঙল রাকিবের কণ্ঠ শুনে। উঠে দেখি রাকিব দরজায় দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। আমি গিয়ে দেখি একজন ভিখারি, তার কোলে বাচ্চা। রাকিব আমায় দেখিয়ে বলছে, দেখো শিমু, এই মহিলার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, আর একটা বিয়ে করেছে এই বাচ্চা হওয়ার আগেই। দেখেছো, বাচ্চাকে নিয়ে ভিক্ষা করে, তবুও বাচ্চাকে বোঝা ভাবতে পারেনি। আমার মেজাজ তখন খারাপ না করে পারলাম না। এত চাই যে আমি রাকিবকে কিছু বলবো না, কিন্তু ও এমন কাজ করে যাতে আমি নিজেকে স্থির রাখতে পারি না। আচ্ছা, ভিক্ষা দিয়েছো ওনাকে? হ্যাঁ। তাহলে বিদায় করো। দরজা বন্ধ করার পর বললাম, রাকিব, তুমি বরং একটা বিয়ে করে নাও। সে তোমায় প্রতি 2 বছরে একটা করে বাচ্চা দেবে। আর আমার ভিক্ষা করার মতন অবস্থা এলে একাই করব। অযথা বাচ্চাকে কষ্ট দেব না। এই যে, আমি যদি বলি 1 লাইন, তুমি বোঝো 2.5 লাইন। আমি মুখ বাঁকিয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর প্রস্তুত হচ্ছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। রাকিব রুমে আসলো। আমার ভয় হচ্ছে, ও জিজ্ঞেস করলে কি বলবো? না জানালেও তো অন্যায় হবে। এর মাঝেই আমার নাম ধরে উচ্চকণ্ঠে ডাক দিল। আমি ভাবলাম হয়তো ও বুঝে গেছে আমি কই যাচ্ছি। হ্যাঁ রাকিব, বলো, কি হয়েছে? ফ্লোরে পলিথিন আসলো কই থেকে? আমি বলি, তাতে এভাবে বলার কি আছে? দেখেছো যখন, ফেলে দাও। পলিথিনে পা স্লিপ কাটে। আমি তখন বুঝে গেছি ও কেন বলছে এমন করে, তাই কথা বাড়ালাম না।
রাকিব, আমি একটু বের হলাম। কই যাও? আমি অনেকক্ষণ চুপ করে থেকে বলতেছি, ডাক্তারের কাছে। কেন? আবার কি শরীর খারাপ লাগছে? না, আর যাতে না লাগে তাই করতে। আসলে যত তাড়াতাড়ি ঝামেলা শেষ করা যায় ততই ভালো। ডাক্তার বেশি দেরি হলে অ্যাবর্শন করতে চায় না, তাই আমি ঝুঁকি নিতে চাই না। রাকিব একটাও কথা বলছে না, চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে আছে। ওর চুপ থাকার কারণ খুঁজতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে। আমি গেলাম বলে রওনা দিলাম। রাকিব আমার নাম ধরে ডাক দিয়ে বলছে, শিমু, এত উঁচু জুতা পরে যেও না। আমার অভ্যাস আছে, এটা বলে চলে গেলাম। আমি কেন যেন রাকিবের চোখে চোখ রেখে কথা বলতে পারছিলাম না। নিজেকে অপরাধী লাগছে। যাক, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। রাকিবও সব ভুলে যাবে। ডাক্তারের কাছে যেতে আর হয়তো 20 মিনিট লাগবে। আজকের পর হয়তো রাকিবের ওপর আর মেজাজ খারাপ হবে না, সাথে ঝগড়ার কারণও খুঁজে পাবো না। রাকিব হয়তো আমায় এর জন্য ক্ষমাও করবে না, কিন্তু একটু সুখে থাকার জন্য কারোর চোখে অপরাধী থাকতে ক্ষতি কি? এর মাঝেই মায়ের কল দেখেই ভাবলাম, রাকিবকে এত বললাম মাকে না বলতে, ও বলে দিল। ওর ওপর এখন মেজাজ খারাপ হওয়া অভ্যাসে পরিণত হয়েছে। হ্যাঁ মা, বলো। সিমু, রুনা হাসপাতালে ভর্তি, তুই এখন একটু যা। রুনা হলো আমার বড় খালার মেয়ে, তারও বাচ্চা হবে। বিয়ের 10 বছর পর তাদের বাচ্চা হচ্ছে। আপু এর জন্য কত কেঁদেছে। আজ আপুর সুখের দিন। আমি এই সময় পাশে না থেকে পারি না। এখন চাইলেও ডাক্তারের কাছে যাওয়া সম্ভব নয়, তাই রুনা আপুর কাছে গেলাম। গিয়ে দেখি আপুর সিজার হয়েছে। আপুকে ব্লাড দেওয়া হচ্ছে, আর আপুর বাচ্চাটা এমার্জেন্সিতে। মনে মনে চাইছি বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়। দোলা ভাইও অনেক চিন্তা করছে। 1 ঘন্টা পর ডাক্তার এসে বলল, বাচ্চাটাকে বাঁচানো যায়নি। দুলা ভাই তাই শুনে চিৎকার দিয়ে কাঁদছে। আপুর তো জ্ঞান ফেরেনি। জানি না জ্ঞান ফিরলে সে কি করে সহ্য করবে। আপুর জন্য খুব কষ্ট হচ্ছে। নার্সের কাছে বাচ্চাটাকে একটু দেখতে চাইলাম। বাচ্চাটাকে আমার কোলে এনে দিল। বাচ্চার মুখ দেখেই মনে হচ্ছে না বাচ্চাটা আর নেই। কি সুন্দর মুখটা লাল হয়ে আছে, চোখ বন্ধ করে আছে। বারবার মনে হচ্ছে এই বুঝি কেঁদে উঠবে। আচ্ছা, আমার বাচ্চাও কি এমন চোখ বন্ধ করে থাকবে? ধুর, কি ভাবছি। বাচ্চার মুখ দেখে আমার গর্ভে থাকা বাচ্চার প্রতি আমার খুব খারাপ লাগছে। একবারও আমি আমার বাচ্চার কথা ভাবিনি। আমি কেমন মা? আমি বেশিক্ষণ বাচ্চাকে কোলে রাখতে পারলাম না। আমার কোল মনে হচ্ছে ভারী হয়ে আসছে। আমি হসপিটাল থেকে বের হয়ে এলাম। বারবার মনে হচ্ছে আমার বাচ্চাও অমন অভিমান করে চোখ বন্ধ করে থাকবে। মানুষ বছরের পর বছর অপেক্ষা করে পায় না, আর আমি পেয়েও পায়ে ঠেলে দিচ্ছি। কেমন মা আমি? আমি বউ হিসাবে যত খারাপ, তার চেয়েও খারাপ মা হিসাবে। সারা শরীর জুড়ে বাচ্চার ঘ্রাণ লেগে আছে। মনে মনে অনুভব করছি আমার বাচ্চা বারবার আকুতি করছে তাকে না মারার জন্য। বাসায় ফিরে দরজা নক করতেই রাকিব দরজা খুলল। ও আমার দিকে তাকিয়ে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমার সাথে কথা না বলেই বারান্দায় গিয়ে সিগারেট খাচ্ছে। আমাদের রুমে এসে বিছানায় বসেই টেবিলে একটা খাম দেখতে পেলাম। খামটা নিয়েই দেখলাম রাকিবের কোম্পানি আবার চালু হয়েছে তার নোটিশ। দেখেই ভাবলাম এই বুঝি আমার সন্তানের সৌভাগ্যের ফল। আমি খুশি হয়ে রাকিবকে ডাক দিলাম, রাকিব, তোমার কোম্পানি চালু হয়েছে আর তুমি আমায় বলছো না? রাকিব রুমে এসে কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর বলল, যার জন্য চাকরি করব সেই তো নেই, বলে কেঁদে দিল। এই যে শুনছেন, অফিসে যান, আর যাই করেন রোজ সকালে আমাকে সজাগ করিয়ে নিজেকে দেখিয়ে যাবেন। রাকিব আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কেন? বারে, তুমি জানো না প্রেগনেন্ট থাকা অবস্থায় ঘুম থেকে উঠে যার মুখ দেখে বাচ্চা তার মতনই দেখতে হয়। রাকিব বিছানা থেকে উঠে দাঁড়ালো, খুশি হয়ে বলছে, শিমু, তার মানে তুমি আমাদের সন্তানের কোনো ক্ষতি করনি? বলে আমায় জড়িয়ে ধরল। আমি কি করে আমার সন্তানের ক্ষতি করি বলো তো? ক্ষতি করেছ তো তুমি। কি করে? এত শক্ত করে ধরলে আমার বাচ্চা অক্সিজেন নেবে কি করে?
রাকিব আরও শক্ত করে ধরে আমায় বলছে, আমার এই উষ্ণতাই আমার বাচ্চার অক্সিজেন। বাবা, বুড়ো হলেও কি শক্তি গায়ে, কি শক্ত করে ধরেছে আমায়। রাকিব হেসে দিল। এই প্রথমবার রাকিব আমার মুখে বুড়া শুনেও হাসছে। রাকিবকে হাসলে বেশ লাগে। আগে এত খেয়াল করে আমি ওর হাসি দেখিনি। হাসলে ওর চোখ পানিতে ভরে যায়। এমন চোখের প্রেমে না পড়ে থাকা যায় না। আমি রাকিবের প্রেমে পড়ে যাচ্ছি। আমি মনে হয় প্রথম যে বিয়ের 1 বছর পর প্রেমে পড়লাম। রাকিবকে ভালোবাসি বলতেও ইচ্ছে হলেও বলতে পারছি না। হয়তো এত সুখ ও নিতে পারবে না। আচ্ছা, বাচ্চাকে আমার মতন দেখতে হলে রোজ কয় বেলা আমার চেহারা তোমায় দেখাতে হবে? আমি হেসে হেসে বললাম, সারা বেলা। এতদিনে বুঝলাম একজন মাই শুধু একজন বাচ্চার জন্ম দেয় না, একজন বাচ্চাও একজন মায়ের জন্ম দিতে পারে, সাথে জন্ম দেয় অনেক দায়িত্ববোধের, আর শক্ত করে নড়বড়ে বন্ধনগুলিকে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।